নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য অনেক কিছু করি। ভালো স্কুল, ভালো খেলার মাঠ, অ্যাক্টিভিটিস, নিরাপত্তা, অনেক কিছুই করে থাকি, কিন্তু এটাই কি যথেষ্ট? এই দৌড়ের মাঝখানে তাদের মনটা আমরা কি পড়তে ভুলে যাচ্ছি? কখনো কি বসে জিজ্ঞাসা করা হয় যে তুই ভালো আছিস তো? আর এই লুকিয়ে থাকা প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু আছে অনেক প্রশ্নের উত্তর। আজকে তাই আমাদের আলোচ্য বিষয় হলো শিশুদের ক্লান্তি চিন্তার কারণ। একজন ভালো অভিভাবক সেই যে এই রিপোর্ট কার্ডের বাইরে শিশুর মনটাকে বুঝতে শেখে। আমার সাথে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় কুমার সিনহা। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার স্যার। এবং রয়েছেন ডক্টর সুমিতা সাহা। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। অবশ্যই দর্শক বন্ধুদের জন্য বলবো, আপনারা চাইলে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 24235222 এবং 24235223। প্রথমেই ডক্টর সিনহা আসছে আপনার কাছে। যে প্রশ্নটা না করলেই নয়, যে শিশুরা আজকাল বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ছে। আমরা কি তাদের মুখের ভাষা, চোখের ভাষা, মনের ভাষা কোনোটাই বুঝতে পারছি না? ক্লান্ত হওয়ার কারণগুলো ঠিক কী কী? এখন প্রথমেই যেটা বুঝতে হবে যে শিশুদের ক্লান্তি বলতে আমরা ঠিক কি বুঝি। তো আমার যেটা মনে হয় যে একটি শিশু সে তার দৈনন্দিন কাজকর্ম, তার মধ্যে যদি সে একটু স্লথ হয়ে পড়ে, একটা স্লো হয়ে পড়ে, হ্যাঁ, তখন তার সৃষ্টিশীল যে কাজকর্মগুলো, যেমন পড়াশোনা বলুন, খেলাধুলা বলুন, বা তার অন্য যেগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের, সেইগুলোতে তার সৃষ্টিশীলতাকে সে হারিয়ে ফেলছে তখন আমরা বলি যে শিশুটি ক্লান্ত হয়ে পড়েছে কোনো একটা কারণে। সেই কারণগুলো আমাদের অনুসন্ধান করতে হবে। ডক্টর সাহা, আসছে আপনার কাছে। ধরুন একজন অভিভাবক, একজন মা তার সন্তানকে নিয়ে আপনার কাছে এলেন। একজন ক্লান্ত শিশুকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে শুরু করবেন চিকিৎসাটা? প্রথমে তার কারণটা বুঝতে হবে যে সত্যি কি শিশুটা ক্লান্ত, সে কি শারীরিক কিছু না মানসিক কিছু। সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা বোঝা যে সত্যি শিশুটা ডিপ্রেস না তো, শিশুটার কোনো শারীরিক ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস, নিউট্রিয়েন্টস কিছু আছে কিনা সেটা বুঝতে হবে। তো তার জন্য একদম প্রথমে হিস্ট্রি থেকে শুরু করতে হবে যে কতদিন ধরে বাচ্চাটা ক্লান্ত ফিল করছে। মা বাবা তার কি স্কুলে অ্যাবসেন্ট হচ্ছে বারবার, স্কুলে তার এফেক্ট, তার পড়াশোনার উপরে কোনো এফেক্ট পড়ছে, বাড়িতে বাচ্চাদের সঙ্গে সে কেমন মানে খেলাধুলো করছে, বাচ্চা সে কতটা হ্যাপি ইন হ্যার লাইফ। বাচ্চারা তো সবসময় হ্যাপি, তারা হাসছে, দৌড়াচ্ছে, লাফাচ্ছে, তার রেগুলার অ্যাক্টিভিটিগুলো কি ঠিকঠাক করছে এবং কতদিন ধরে ডিউরেশন ধরে সেটা চলছে, সেটা হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে তাদের অন্যান্য মানে তার অন্য বন্ধু বান্ধব কেমন আছে, তার স্কুলের থেকে তার মা বাবা কোনো ফিডব্যাক পাচ্ছে কিনা, তার অন্য বন্ধুদের সঙ্গে খেলছে কিনা, তারা সেটা নিতে হবে। তারপরে তার ফিডিং হিস্ট্রি, তারা কীরকমভাবে খাওয়া দাওয়া করছে, তারা ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছে কিনা। তারপরে ভীষণ ইম্পর্টেন্ট তাদের ওয়েট গেন কেমন আছে দেখা, ওয়েটটা গেন করছে না লস করছে সেটা দেখা। তাছাড়া অন্য কোনো ক্রনিক সিমটম, যেমন বাচ্চা মাথা ব্যথা বলছে কিনা, কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট আছে কিনা, ঘুমোনো কেমন হয়, সে ঠিকঠাক ঘুমায় কিনা, তার অন্য কোনো হেডেক, অ্যাবডোমিনাল পেটে ব্যথা, বারবার সর্দি কাশি হওয়া, ওজন লুজ করা, হাতে পায়ে ব্যথা, এরকম বিভিন্ন রকম কোনো মানে ফিজিক্যাল সিমটম আছে কিনা সেগুলো হিস্ট্রির মধ্যে নিতে হবে। তারপরে বাচ্চাটার ওয়েট অ্যান্ড হাইট প্লট করে তার অ্যাকর্ডিং টু মানে সেন্টাইল চার্ট আছে আমাদের যেখানে, যে সেটা তার হাইট ওয়েট অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তারপরে হচ্ছে তার ফিজিক্যাল এক্সামিনেশন পুরোটা করা, যে টপ টু আমরা ধাপে ধাপে এগুলো দিয়েই শুরু করি। প্রথমেই যেটা ম্যাম বললেন যে একটা শিশুর অনেকটা সময় কিন্তু স্কুলে যায়, স্কুলে কাটে, এবং সেখানে পড়াশোনার একটা বড় ভূমিকা রয়েছে, পড়াশোনার চাপের বড় ভূমিকা রয়েছে। ডক্টর সিনহা, এই ব্যাপারে আপনি কি বলবেন? ডক্টর সাহার কথা থেকে যেটা বেরিয়ে এলো সেটা তাহলে আমরা প্রধানত দু প্রকারের ক্লান্তি আমাদের নজরে আসে। একটা শারীরিক কারণে, অন্যটি হচ্ছে মানসিক কারণে। দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। শারীরিক কারণের মধ্যে উনি যেগুলো বললেন তার মধ্যে ধরুন একটা শিশু, তার শরীরে রক্ত কমে গেছে, হিমোগ্লোবিনের মাত্রাটা কমে গেছে,
সে তো ক্লান্ত হয়ে পড়বেই। একটি শিশু ঘুমোচ্ছে না, তার ঘুম কম হচ্ছে, সেখানে সে ক্লান্ত হয়ে পড়বে। একটি শিশু স্ক্রিন টাইম অতিরিক্ত, মোবাইল বা অন্যান্য কোনো ইলেকট্রনিক গ্যাজেটসে সে মগ্ন হয়ে আছে, সুতরাং এই ক্ষেত্রে সে তো ক্লান্ত হয়ে পড়বেই। তাছাড়া আমাদের এখন গরম আসছে, এই সামার টাইমসে এই সময় বাইরে ঘোরাঘুরি করার ফলে খেলাধুলার ক্ষেত্রে তারা অতিরিক্ত আমাদের ঘাম হয়, এই কারণে একটা ডিহাইড্রেশন বা শরীরে জল বা লবণের পরিমাণটা কমে যাওয়া, এইগুলোর দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। তাছাড়াও মানসিক দিকগুলো তো রয়েছে, যেমন ধরুন একটি শিশু মানসিক অবসাদে ভুগছে কিনা, একটা শিশুর কোনো ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তার মধ্যে পেরেন্টসদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমাদের অভিভাবকদের এবং বিশেষ করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা প্রত্যেক দিন বাচ্চাকে অনেকক্ষণ ধরে নজরদারি করছেন, তাদের দিক থেকে এই নজরদারিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সঠিক কারণে পৌঁছানোর জন্য। বেশ, এরপরে আসি। দেখুন, আমাদের সন্তানদের জীবনে একটা বড় ভূমিকা কিন্তু স্ক্রিন টাইমে রয়েছে। তারা সারাক্ষণ স্কুলেও পড়াশোনা করছে, স্ক্রিন দেখে বাড়িতেও মোবাইল বা গ্যাজেটস এগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়ে থাকছি। সেক্ষেত্রে অনেক সময় আমরা একাকিত্ব কাটানোর জন্য, কারণ নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট সংসার, সেখানে একাকিত্ব থাকার কারণে মোবাইল তুলে দিচ্ছি। দোষটা কি আমাদের? সে ব্যাপারে এই যে স্ক্রিন টাইমকে আমরা কিভাবে মনিটর করব, এটাকে আরও কিভাবে গুছিয়ে আমরা শিশুদের হাতে তুলে দেব, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, তো এইটা বেসিক্যালি কোভিডের সময় থেকে এই জিনিসটা ভীষণ বেড়েছে, কারণ কোভিড আমাদের আইসোলেট করে দিয়েছিল। এবং সেই সময় যেটা হয়েছে যে স্কুল চলছে, স্ক্রিনে, বাড়িতে কাজের লোক আসছে না, মা বাবারা কাজ করতে ব্যস্ত, মা বাবারা স্ক্রিন তুলে দিয়েছে শিশুদের হাতে এবং শিশুরা তাতে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এবং ইনফ্যাক্ট এখনকার দিনে সবাই জানে অটিজম, এডিএইচডি বাড়ছে, এডিএইচডি প্রচুর বেড়ে গেছে এবং একদম মানে আমাদের বিভিন্ন মেডিকেল জার্নালে পাবলিশ হচ্ছে যে অটিজম, এডিএইচডি রেট প্রচুর বেড়ে গেছে। তার কারণ কিন্তু স্ক্রিন। এবং আমি অনেক বাচ্চা দেখেছি যারা কথা বলতো, আগে কথা বলতে শিখে গেছে, 2 বছরে কথা বলতে শিখে গেছে, পোস্ট কোভিড 4 বছরে আসছে, বাচ্চা কথা বলা বন্ধ করে দিয়েছে। দ্যাট ইজ অল ডিউ টু স্ক্রিন। কেন হয় ব্যাপারটা? তার কারণটা হচ্ছে যে বাচ্চাদের ব্রেনটা একটু স্লো আমাদের থেকে অবশ্যই। এবং আমাদের ঠাকুমাদের সময় যেটা হতো যে গল্প শোনাচ্ছে ঠাকুমারা, সেখানে কি হচ্ছে যে বাচ্চার একটা ইমাজিনেশন পাওয়ার তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সে ফোকাস করতে শিখছে। বাচ্চা যখন স্ক্রিন দেখছে, ল্যাপটপ, মোবাইল স্ক্রিন দেখছে, তখন স্ক্রিন কিন্তু খুব তাড়াতাড়ি সরছে এবং ব্রেনটা অত তাড়াতাড়ি ফোকাস করতেই পারছে না। তার ফলে কি হচ্ছে, ওর ফোকাসিং ক্ষমতাটা চলে যাচ্ছে, সেখান থেকেই অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে, সেখান থেকেই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বাড়ছে আমাদের জীবনে। এবং সেইটা ভীষণ ইম্পর্টেন্ট যে মনিটর করা কত। এবং তার জন্য ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স সবাই একটা গাইডলাইন দিয়েছে যে কতটা স্ক্রিন টাইম হওয়া উচিত, সেই সম্পর্কে একদম স্পেসিফিক গাইডলাইন আছে। এখনকার যুগে আমি বহু সময় মা বাবাদের দেখেছি, আমার ছেলেরা তো নিজে নিজে গেম খুলে খেলতে পারে, সেটাতে যেন দে আর ফিলিং প্রাউড। বাট এই ব্যাপারটা বাবা মাদের আস্তে আস্তে এই ব্যাপারটার লোকজনের মাথায় ঢুকছে যে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে স্ক্রিন টাইমটাকে আটকানো। এবং তার জন্য যে গাইডলাইন অনুযায়ী যে একদম ছোট বাচ্চা 18 মাস থেকে 24 মাসে, সেই সময় কোনো স্ক্রিন টাইমই দেওয়া উচিত না, এক্সেপ্ট ভিডিও চ্যাট। বিদেশে আছো, মা বাবা ঠাকুমাদের সঙ্গে কথা বলতে হবে, একটু ভিডিও চ্যাট করছো, দ্যাট ইজ ফাইন। তারপরে গ্রুপটা হচ্ছে 24 মাস থেকে 3 বছর, এই সময়টা, সেখানে অল্প অল্প স্ক্রিন দেওয়া যায়, কিন্তু সেই স্ক্রিন টাইমটাও শুড বি এডুকেশনাল। সেখানে একটা স্লো, যেমন আগেকার আমাদের ইভেন বিদেশেও যে বাচ্চাদের চ্যানেলগুলো হয়, যে ওই বিভিন্ন রকম ছোট ছোট রাইমস বলছে, সেগুলো স্লো একটা মুভমেন্ট, ফার্স্ট মুভমেন্টটায় অ্যাটেনশন ডেফিসিট ডেভেলপ করে। তো সেই ধরনের একটা এডুকেশনাল কিছু কিছু চ্যানেল দেখানো, রাইমস দেখানো, সেই ধরনের কিছু। তারপরে আরও একটু বড় হয়ে গেল 3 থেকে 5 বছর, সেখানেও গাইডলাইন অনুযায়ী নট মোর দ্যান অ্যান আওয়ার, অ্যান্ড দ্যাট শুড বি অবজার্ভ। মা বাবাকে দেখতে হবে যে কি দেখছে বাচ্চা,
তারপরে আরেকটু বড় গ্রুপ হয়ে গেল 5 বছর থেকে টিনেজার পর্যন্ত। সেই সময় এখন তো আবার সব অনলাইন ক্লাস হচ্ছে বিভিন্ন রকম, সেখানে স্ক্রিন দিতেই হবে। কিন্তু এখানে অনেক রকম জিনিস আছে, সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যেও কিন্তু অনেক রকম জিনিস আছে যেগুলো এডুকেশনাল, যেগুলো অনেক রকম মাইন্ড গেম আছে যেগুলো কিন্তু ইনফ্যাক্ট ব্রেনের স্টিমুলেশন করে, ব্রেনের মধ্যে অ্যাক্টিভিটি ইয়ে করা, বা ধরুন একটা মাইন্ড গেম যেগুলো আছে যেগুলো হচ্ছে যে একটা জিনিস ফোকাস করতেও শেখায় সেই ধরনের, মানে ইট শুড বি অবজার্ভ যে কি দেখছে বাচ্চা, এবং আনঅবজার্ভ স্ক্রিন দিয়ে দিচ্ছি বাচ্চা যা খুশি। তারপরে অনেক সময় কেড়ে নিলে বাচ্চা ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে, তার রিয়াকশনটা যেটা বললেন যে হাইপার অ্যাক্টিভ বাচ্চা হয়ে যাচ্ছে, সেগুলো তো সত্যি একটা চিন্তার কারণ, আর এটা খুব অ্যালার্মিং একটা সমস্যা ডেফিনেটলি। ডক্টর সিনহা, আসছে আপনার কাছে। এবার ধরুন এই যে ম্যাম বললেন যে শহরাঞ্চলে বাচ্চাদের আমরা কিভাবে মনিটর করব, আমরা জানি যে গ্রামাঞ্চলেও আঙ্গনওয়াড়ির যে কর্মীরা রয়েছে তাদের একটা বড় ভূমিকা রয়েছে, এবং তারা সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে ঘরে ঘরে গিয়ে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে পার্টিসিপেট করে, সেটা সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলেন। হ্যাঁ, আমরা শুধু তো শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকবো না, কারণ আমাদের একটা বিরাট গ্রামাঞ্চল আছে আমাদের মতো দেশে। তো সেখানে এই যে অঙ্গনওয়াড়ি যারা কর্মীরা আছেন তারা ওই 6 বছরের নিচে শিশুদের নিয়ে বিভিন্ন রকমের মানে স্বাস্থ্য সচেতন করে তোলা, নিয়মিত তাদের হেলথ চেক আপ, তারপর যেগুলো জাতীয় টিকাকরণ কর্মসূচিতে যেগুলো রয়েছে সেগুলো টিকা প্রদান, তাছাড়া বলুন ভিটামিন এ অয়েল খাওয়ানো, তারপর সময় মতো সেখানে ওই কৃমির ওষুধ খাওয়ানো, তারপর এখন আমাদের মানে শৈশব অবস্থায় চাইল্ডহুড অ্যানিমিয়া, যাদের রক্তাল্পতা, হিমোগ্লোবিন কমে যায় যেখানে, সেইগুলোকে প্রতিরোধ করার জন্য সময় মতো করে ওদের আয়রন খাওয়ানো, এই সব বিভিন্ন রকম। এবং সর্বোপরি যে একটা হেলথ এডুকেশন তাদের এইভাবে তাদের, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নিউট্রিশন, তাদের নিউট্রিশন সম্পর্কে এটা খুব জরুরি একটা বিষয় বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু একটা বাচ্চা আর একটা অ্যাডাল্টের মধ্যে তফাৎটা কোথায়? যেটা তফাৎটা হচ্ছে একটা বাচ্চা একটা বৃদ্ধি বিকাশের মধ্য দিয়ে সেই চাইল্ডহুডটা রান করে, কিন্তু অ্যাডাল্ট আমরা তো আর বাড়ছি না, কিন্তু বাচ্চা বাড়ছে। সেই জন্য একদম প্রাইমারি যেটা ওদের দরকার হয় সেটা হচ্ছে একটা ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য বলতে আমরা যেটা বুঝি আর কি। তো এই সব কাজগুলো তারা একটা, এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা ভীষণ এর সঙ্গে জড়িত আছেন। বেশ, দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাইব যে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক 2026 সালে পোষণ পক্ষকাল আয়োজন করছে, যা অনুষ্ঠিত হবে 9 এপ্রিল থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত, এবং এটি ভারতের সরকারের অপুষ্টি মোকাবিলার চলমান প্রতিশ্রুতি এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা একে একে এটা নিয়েও বেশ আলোচনা করব, যেমন মা ও শিশুর পুষ্টি, মস্তিষ্কে বিকাশের জন্য প্রাথমিক উদ্দীপনা, প্রারম্ভিক বয়সে খেলাধুলার শিক্ষা বা স্ক্রিন টাইম কমাতে অভিভাবকদের ভূমিকা ইত্যাদি। ডক্টর সিনহা, আমরা যে আলোচনাটা করছিলাম তার আগে একটু জেনে নেব যে ধরুন ঘুম একটা শিশুর জন্য অত্যন্ত জরুরি, আবার বেশি ঘুম হলেও সমস্যা, কম ঘুম হলেও সমস্যা। এই স্লিপ সাইকেল, এই ব্যাপারটা যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, ঘুম ব্যাপারটা তো অত্যন্ত জরুরি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য এবং মস্তিষ্ককে আমাদের সক্রিয় রাখার জন্য। এইটা খুব জরুরি। মস্তিষ্ক সক্রিয় যদি না থাকে তাহলে আমরা পড়াশোনা করতে পারবো না, আমরা কোনো সৃষ্টিশীল কাজ করতে পারবো না। সুতরাং ঘুমের কিন্তু এখন অনেক রকম ফের হয়ে গেছে। আমরা শুধু একটা বাচ্চা কতক্ষণ ঘুমোচ্ছে সেই একদম অ্যাবসলিউট ডিউরেশন অফ টাইম এইটার উপরে আমরা জোর দেব না, তার কোয়ালিটি স্লিপ হচ্ছে কিনা, ঘুমের যে গুণগত মান সেটা ঠিক থাকছে কিনা, এটা খুব জরুরি। আমরা যখন ছোট ছিলাম তখন দাদু ঠাকুমা এরা গল্প বলে বলে, কেউ গান শুনিয়ে শুনিয়ে আমাদের ঘুম পাড়াতেন, কিন্তু এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, এখন এগুলো খুব কমে গেছে। আর ঘুমের সময়তে অনেকগুলো কিছু নিয়মাবলী পালন করা উচিত, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন ঘুমের সময়, ঘুমের আগে
1 ঘন্টা আগে স্ক্রিন অফ হয়ে যাবে। এবার আমাদের অভিভাবকদের, মা বাবাদেরও কিছুটা মানে রোল মডেল হয়ে যেতে হবে। মা বাবা বিছানার মধ্যে মোবাইল নিয়ে যদি ঢোকে, বাচ্চাও ঢুকবে। তো এইটা একটুখানি আমাদেরও সচেতন হতে হবে। আর ঘুমের সময়তে কোনো একটা ডিম লাইট থাকবে, সেখানে একটা ঘুমের আদর্শ পরিবেশ সৃষ্টি করতে হবে। একটা সেখানে চারদিকে কোনো শব্দ কমে যাবে, আলোটা ডিম লাইট হবে। আর একটা গল্প বই পড়া যেতে পারে, সেখানে গান শোনা যেতে পারে, কিন্তু কখনোই স্ক্রিন নিয়ে নয়, স্ক্রিন নিয়ে শুতে যাওয়া নয়। এর কিছু মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। সেটা হচ্ছে যে সন্ধ্যেবেলা থেকেই আমাদের শরীরে মেলাটোনিন বলে একটা হরমোন বেরোতে শুরু করে। এইটা কিন্তু ঘুমের সহায়ক হরমোন, এবং দেখা গেছে যে আমি যদি এই মেলাটোনিনটা আস্তে আস্তে ওর মাত্রাটা বাড়ে এবং একটা নির্দিষ্ট সময়ে খুব পিকে পৌঁছে যায়, এই জায়গাটায় গিয়ে আমাদের এই যে স্ক্রিন নিয়ে যদি আমরা যদি ব্যস্ত থাকি, তাহলে কিন্তু এই মেলাটোনিন হরমোন, যেটা আমাদের একটা সুস্থ একটা শারীরবৃত্তীয় একটা কাজ, এই জায়গাটাই আমাদের গণ্ডগোল। মস্তিষ্ক যদি ঠিক পর্যাপ্ত বিশ্রাম না পাই, পরের দিন আমি পড়াশোনা বলুন, ম্যাথসের হোমওয়ার্ক বলুন, সেগুলো ভালো হবে না। কারণ মস্তিষ্ক এগুলো ঘুম না হলে সে ভালো কাজ করবে না। বেশ, এরপরে আমরা তো একটু বড় শিশুদের নিয়ে আলোচনা করছিলাম। আসি ডক্টর শাহ আপনার কাছে, আমরা একটু নবজাতকদের নিয়ে একটু আলোচনা করি। সেক্ষেত্রে ধরুন তাদেরকে বোঝা খুব কঠিন, কারণ তারা ভাষায় প্রকাশ করতে পারে না। ধরুন অনেক সময় বাচ্চারা খেতে খেতে ঘুমিয়ে পড়ছে বা বেশিক্ষণ ঘুমোচ্ছে, কম ঘুমোচ্ছে। সেই ক্ষেত্রে কোনটা বুঝবো যে এটা চিন্তার কারণ নেই বা এখানে সত্যি এটা একটা রেড ফ্ল্যাগ সাইন? নবজাতকদের ব্যাপারটা হচ্ছে ওরা মানে ডিফারেন্স আবার কতটা ছোট। নবজাতক বলতে আমরা প্রথম মানে নিওনেটাল টাইম বা প্রথম 28 দিন বুঝি। এই সময়টা ওদের কাজই হচ্ছে খাওয়া আর ঘুমানো, এবং বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের এক্সপিরিয়েন্সই হচ্ছে খেতে খেতে ঢেকুর তুলতে একটু পটি করে ফেললো, আবার খিদে পেয়ে গেল, অ্যান্ড দ্যাট গোজ অন হোল নাইট। এবং তাদের যেহেতু ওই যে মেলাটোনিন, যেটা স্যার বললো যে অন্ধকার হলো মাথা থেকে মেলাটোনিন বেরোলো, তখন ঘুম আসলো। এই ব্যাপারটা বাচ্চা তো পেটের মধ্যে যখন ছিল তখন তো সেই সাইকেলটা তৈরি হয়নি, তারা তো পুরোটাই অন্ধকারে ছিল, তার ফলে ওই সাইকেলটা তাদের তৈরি হয়নি। এবং সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত্রিবেলা তারা বেশি জাগছে, দিনের বেলা তারা ঘুমাচ্ছে। এবং ইউজুয়ালি দ্যাট মে টেক্স কাপল অফ উইকস টু কাপল অফ মান্থস, মানে 2-3 সপ্তাহ থেকে 2-3 মাস লাগতে পারে ওই হরমোনাল সাইকেলটা তৈরি হতে। মানে ধরুন যেহেতু আমরা ঘুমের পরে মানে নবজাতকদের নিয়ে যেহেতু কথা বলছি, ধরুন ব্রেস্ট ফিড করার সময়, মাতৃদুগ্ধ পান করার সময় অনেক বাচ্চা ঝিমিয়ে পড়ে, সেটাও কি ক্লান্তির কারণ? না না না, বাচ্চাদের টেন্ডেন্সি হচ্ছে একটু ঘুমাবো, একটু খাবো, একটু ঘুমাবো। ইউজুয়ালি যেটা আমরা মায়েদের বলি, মোটামুটি 20 মিনিট থেকে 30 মিনিট ভালো করে খেলো, ঢেকুর তুললো, 2 থেকে 3 ঘন্টা ভালো করে ঘুমালো, ডিমান্ড ফিডিং করলো। আমাদের যেটা দেখতে হবে যে অ্যাজ এ ডক্টর, ওরা তো একটু ফ্রিকোয়েন্টলি চেক আপে আসে, যে তাদের ওয়েট গেন ভালো হচ্ছে কিনা। ফার্স্ট মান্থে অলমোস্ট 30 গ্রাম পার ডে করে ওজন বাড়তে পারে, তো ওয়েট গেনটা ভালো হচ্ছে কিনা, অ্যাডিকুয়েট ইউরিন অ্যান্ড পটি, শিশু পটি হচ্ছে কিনা, ন্যাপি ভরছে কিনা, আর এমনি আস্তে আস্তে তারা কমফোর্টেবল, খুব বেশি কান্নাকাটি করছে না, এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে তারা খাচ্ছে আর ঘুমাচ্ছে মানে টায়ার্ড হয়ে যাচ্ছে, সেটা না। নবজাতকদের ব্যাপারটা হচ্ছে ওরা ওরকমই করবে, খাবে, ঘুমাবে, আবার একটু খাবে, রাত্রিবেলা বেশি জাগবে, একবার ঢেকুর তুলে আবার খিদে পেয়ে গেল, একটা পটি হলো আবার খিদে পেয়ে গেল, সেটা নর্মাল। কিন্তু ওয়েট গেন, তাদের বিহেভিয়ার, এক্সেসিভ ক্রাই নেই, ইউরিন পটি ভালো হচ্ছে, এগুলো থেকে মোটামুটি আমরা বুঝতে পারি যে বাচ্চা ঠিক আছে। যারা নতুন মা হচ্ছেন, মা বাবা হচ্ছেন, তাদের জন্য সবটাই একটা নতুন এক্সপিরিয়েন্স, বুঝতে তাদের একটু অসুবিধেই হতে পারে। আসছি ডক্টর সিনহা আপনার কাছে। এবার ধরুন এই প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন কিন্তু খুব বড় একটা কনসার্ন শিশুদের মধ্যে। স্কুলে অনেক সময় অনেক বাচ্চা অ্যাসেম্বলি লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাচ্ছে। বা এই ডিহাইড্রেশন থেকে ক্লান্তির কি ধরনের সমস্যা হতে পারে বা আমরা সেটা কিভাবে মোকাবিলা করব? এইটা তো আমাদের দেশে ভীষণই কমন, যে গরমের দেশ, এখানে এত ঘাম হয়, এখানে তাপমাত্রা এত বাড়ে গরমের সময়, বিশেষ করে মে জুন মাসে, আর সঙ্গে সঙ্গে আর্দ্রতাও বাড়ে, তো প্রচুর ঘাম হয়। এখানে অল্পেতেই একটা ডিহাইড্রেশন বা শরীরে জল শূন্যতা বা লবণের পরিমাণ কমে যাওয়া, এইগুলো হতে পারে। সেই জন্য এটা একটা ক্লান্তির, বিশেষ করে দিনের শেষে।
তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা তো তাদের ক্ষেত্রে মা বাবাদের একটু সজাগ থাকতে হবে, একটু বড় বোতলে জল দিয়ে স্কুলে পাঠাতে হবে, একদম একটা মিনি বোতল দিয়ে পাঠালাম এটা যেন না হয়। আর আর বাড়িতে যখন থাকবে সেটা যে বারবার ইউরিন হচ্ছে কিনা সেইটা খেয়াল রাখতে হবে। ডিহাইড্রেশন হলে ইউরিনটা কমে যায়, তারপর যে তার জিভটা ড্রাই হয়ে যাচ্ছে কিনা এগুলো ভীষণ দেখা খুব জরুরি। আর সঙ্গে কিছু ওআরএসও ইউজ করা যেতে পারে বাড়িতে, হোমমেড ওআরএস। আমি দেখাবো পরে স্লাইডে কি করে বাড়িতে ওআরএস তৈরি করা যায়। এখানে একটা পরিষ্কার 1 লিটারের একটা জলের মাপ নিয়ে সেখানে প্রায় 6 চামচ মতো চা চামচের একটা চিনি, সঙ্গে আধা চা চামচ লবণ মিশিয়ে সেইটাকে আমি একটা বাড়িতে একটা হোমমেড ওআরএস করে নিতে পারি, বিশেষ করে এই গরমের সময়টা। আর সেখানে এইটাকে 24 ঘন্টা পর্যন্ত রাখা যায় এবং একটু একটু করে যেটা সাদা জল সেটাও খেলো আর একটু করে ওআরএস খেলো, তাহলে অনেক তরতাজা থাকবে, ক্লান্তি ভাবটা কমে আসবে। বেশ, আমরা যেহেতু ডিহাইড্রেশন নিয়ে কথা বললাম, ডক্টর শাহ আসছে আপনার কাছে। ধরুন এটা আমরা জানি যে খাবার শুধু একটা শিশুকে পেটই ভরাচ্ছে না, তার মানসিক শারীরিক সব রকমের বিকাশ ঘটাচ্ছে। তবে ভালো পেট ভর্তি করে খাওয়া মানেই কি সে যথেষ্ট পুষ্টিকর খাবার পাচ্ছে, সেই নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা। ফিরে আসছি আমাদের আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম, আমাদের আলোচ্য বিষয় হলো শিশুদের ক্লান্তি, চিন্তার বিষয়। ডক্টর শাহ, যে আলোচনাটা আমরা করতে করতে থেমে গেলাম যে জাঙ্ক ফুডের একটা বড় ভূমিকা রয়েছে এবং আমরা অনেক সময় শিশুকে খুশি রাখতে, তার মনটাকে ভরিয়ে দিতে জাঙ্ক ফুড দিচ্ছি। যথেষ্ট পর্যাপ্ত খাবার সে পাচ্ছে কিনা, ব্যালেন্স ডায়েটের রোলটা কি, এই সব নিয়ে একটুখানি শোনা যাক আপনার কাছে। এখন তো এই যে ম্যালনিউট্রিশন নিয়ে যে কথা হচ্ছে, ম্যালনিউট্রিশন বেসিক্যালি দুটো ভ্যারাইটি বলতে হবে, একটা হচ্ছে আন্ডারওয়েট, একটা হচ্ছে ওভারওয়েট। আন্ডারওয়েট মানে হচ্ছে বাচ্চার ওজন কম, তার যা হাইট এবং তার যা পোটেনশিয়াল সে তুলনায়। আর এখন ওবেসিটিও একটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ, অল ওভার দ্য ওয়ার্ল্ড বাচ্চারা যেহেতু স্ক্রিন নিয়ে বসে আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, মোটা হয়ে যাচ্ছে। তো এই দুটোকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা ব্যালেন্স ডায়েট দেওয়া। এবং ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে বেসিক্যালি সুষম খাদ্য যেটা বলে, তার মধ্যে কি কি থাকতে হবে? কার্বোহাইড্রেট, যেটা আমাদের মেন একটা এনার্জি দেবে। তারপরে হচ্ছে প্রোটিন, যেটা আমাদের মাসেল মাসটাকে ডেভেলপ করবে। তারপরে হচ্ছে ফ্যাট, যেটা আবার এনার্জি দেবে এবং ফ্যাটের সঙ্গে ফ্যাট সলিউবল ভিটামিনগুলোকে অ্যাবজর্ব করতে হেল্প করবে। তারপরে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস বা ভিটামিনস এবং মিনারেলস, যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাস্ট হচ্ছে ফাইবার, যেটা আবার গাট হেলথটাকে ভালো রাখবে, ফুডগুলো অ্যাবজর্ব করতে ভালো রাখবে। অ্যান্ড লাস্ট হচ্ছে ওয়াটার, অ্যাডিকুয়েট ওয়াটার। এই 6টা ভাগ
তো যখন আমি দেবো খাবারগুলো, সেটা আমাকে ভাবতে হবে এই সবকটা কম্পোনেন্ট আমাকে সারাদিনের খাবারের মধ্যে রাখতে হবে, যাতে অ্যাডিকুয়েট এনার্জিও পায়, প্রোটিন হয়, ডেভেলপমেন্ট ভালো হয়, ব্রেন গ্রোথ ভালো হয়, এবং অ্যাজ সাচ বাচ্চার পুষ্টিটা ঠিকঠাক হয়। তো কার্বোহাইড্রেট হচ্ছে যেমন মেন ফুড আমাদের রাইস অ্যান্ড হুইট, সেখান থেকে মেন কার্বোহাইড্রেটটা পাবে। প্রোটিন হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন যেটা হচ্ছে মাছ, ডিম, মাংস, আর হচ্ছে প্ল্যান্ট প্রোটিন যেটা হচ্ছে ডাল, বাদাম, নাটস, এইগুলো। ফ্যাট মানে হচ্ছে ঘি, মাখন, তাছাড়া আরও ডিফারেন্ট নাটস ফাটসে তো খুব ভালো ফ্যাটও থাকে। তারপর হচ্ছে ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ফাইবার, এইটা হচ্ছে মেনলি গ্রিন ভেজিটেবলস, সেখান থেকে ডিফারেন্ট ভ্যারাইটি অফ ভিটামিনস, মিনারেলসগুলো পাবে, এবং তার সঙ্গে ফাইবারটাও পাবে, যেটা আমাদের বললাম গাট হেলথটাকে করে, গাটে মাইক্রোবস যেগুলো আছে সেগুলোকে ডেভেলপ করে। আর তার সঙ্গে জল, সেটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট, যাতে তার পটি টটিগুলো ঠিক হয় এবং বডিটা হাইড্রেটেড থাকে। সো এইটা আমাদের মাথায় রেখে আমাকে একটা ডায়েট চার্ট করতে হয়, করে বাচ্চাকে সেইভাবে দিতে হয়। এবং যেটা যে জোর করে খাইয়ে দেওয়াটা ইস্যু না, ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সবাই মা বাবারা চায় আমার বাচ্চা একটু গল্লু গাল্লু হোক, মোটা সোটা হোক, সেইটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে বাচ্চার অ্যাক্টিভ আছে কিনা, বাচ্চার হাইট ওয়েট ঠিক আছে কিনা। সেখানে একটা আইএপি, ডব্লিউএপি, ডব্লিউএইচওর একটা হাইট ওয়েট চার্ট হয়। যেমন ধরুন একটা 1 বছরের বাচ্চার ওজন 8 কিলোও হতে পারে, 12 কিলোও হতে পারে। সো দেয়ার ইজ এ চার্ট, যেটা একটা রেঞ্জ। যে বাচ্চাটার হাইটটা ছোট তার জন্য 8 কিলোই ঠিক আছে, যে বাচ্চাটার হাইটটা লম্বা তার জন্য 12 কিলোটাও ঠিক আছে, অ্যাভারেজটা হচ্ছে 10 কিলো। সুতরাং সবসময় কম্প্যারিজন ব্যাপারটা না, যে আমার ওই আত্মীয়র বাচ্চাটা এত মোটা, আমার বাচ্চা রোগা কেন, সেটা না। সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে হাইট ওয়েট চার্টে প্লট করে বোঝা যে অ্যাকর্ডিং টু হাইটটা তো জেনেটিক্যালি গেন করে, বাবা মা কতটা লম্বা তার উপরে খানিকটা হয়, প্রোভাইডেড যে আমি অ্যাডিকুয়েট নিউট্রিশন দিচ্ছি। নিউট্রিশন কম হলেও স্টান্টিং হতে পারে, সেখানেও বেটে হতে পারে। কিন্তু আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু একটু সঙ্গে রয়েছেন, ফোনটা আমরা একটুখানি আলোচনা করে নিই। হ্যাঁ নমস্কার, হ্যালো, কে বলছেন? নমস্কার, বলছি আমার নাতনির বয়স 14 ক্লাস 9-এ পড়ছে। হ্যাঁ নমস্কার, আপনি বলতে থাকুন, আমরা শুনছি। হ্যাঁ 14 ক্লাস। হ্যাঁ, সমস্যাটা যদি বলেন। ও খুব ক্লান্তি অনুভব করে, হ্যাঁ সাইক্লিং করে স্কুলে যায়। হ্যাঁ একটু কারণটা বললে খুব ভালো হতো। আচ্ছা বেশ, কি ধরনের উনি ইনভেস্টিগেশন বা এই ধরনের, আমার মনে হয় ডক্টর আপনি কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, উনি এটা অবজার্ভ করেছেন যে ওনার নাতনি ক্লান্ত হয়ে পড়ছে। তো আমি যেটা জানতে চাই যে এর মধ্যে কি কোনো মানে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া হয়েছে? আমরা সেটা তো উনি সঙ্গে নেই। এটা শারীরিক কারণেও হতে পারে বা মানসিক কারণেও হতে পারে। যেটা ওর এজ গ্রুপটা আমি দেখলাম 14 বছর প্লাস। তো এই ক্ষেত্রে ও কি মানে ওর রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক আছে কিনা দেখে নেওয়াটা খুব জরুরি, কারণ এই সময়তে নানান রকম একটা মেয়েদের মধ্যে নানান রকম চেঞ্জ আসে। সো সেই হিসাবে যে এই জায়গাটায় আবার থাইরয়েডের সমস্যা অনেক সময় শুরু হয়, এই দুটো জায়গায় খুব জোর দেওয়া উচিত যে এখানে রক্তাল্পতা হচ্ছে কিনা, হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাচ্ছে কিনা, আর সেখানে কোনো থাইরয়েডের কিছু সমস্যা আসছে কিনা। ডক্টর সিনহা, আরও এবারে যেহেতু আমরা নিউট্রিশন নিয়ে কথা বলছিলাম, গ্রামাঞ্চলে শিশুদের মধ্যে কিন্তু এই ঝিমিয়ে পড়াটা অনেক সময় অপুষ্টির লক্ষণ দেখা দিতে পারে, এবং সেক্ষেত্রে ঘরোয়া খাবার, যে ধরুন বাড়ির ডাল ভাত, একটু সবজি, একটু ডিম, কি ধরনের ঘরোয়া সহজলভ্য খাবার ফেলে একটি শিশু পুরো নিউট্রিশনটাকে কভার করতে পারে এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে? যেটার উপরে আমাদের জোর দেওয়া উচিত যে এখানে একটা সুষম খাদ্য, সেখানে যেটা ডক্টর সাহা আগেই বলেছেন যে সেখানে পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিনের মধ্যে ফার্স্ট ক্লাস প্রোটিন, যেরকম ডিম সহজলভ্য, সর্বত্র পাওয়া যায়। ডিম একটা খুব হাই ক্লাস, ফার্স্ট ক্লাস বায়োলজিক্যাল প্রোটিন বলি আমরা। তো সেই ক্ষেত্রে এইগুলো ডায়েটে যেন একদম রেগুলার থাকে এগুলো। হ্যাঁ, আর গ্রিন লিফি ভেজিটেবলস, যেগুলো সবুজ শাকসবজি, যেগুলো সহজলভ্য ফল যেমন কলা, এগুলো যেন ডায়েটে থাকে, এগুলো পুষ্টিকর সমস্ত দিক দিয়ে। আর এখানে প্রোটিনের গুরুত্বটা হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে যে এটা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে,
আর ফ্রুটস থেকে আমরা যেগুলো মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাই, এগুলোও কিন্তু রোগ প্রতিরোধের জন্য ভীষণ জরুরি। বেশ, আমরা আমাদের আলো আলোচনায় ফিরে যাব। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রানীগঞ্জ থেকে বলছি। আমার মেয়ের বয়স হচ্ছে 1 বছর 3 মাস। ওকে আমি ওর ওয়েট হচ্ছে 8.5 কিলো, ভীষণ কম মনে হয় আমার। আর ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি বিভিন্ন জিনিস, কিন্তু শুকনো রুটি ছাড়া আর কিচ্ছু খেতে চাইছেন। একটু বলবেন যে কি করব? বেশ, আরো একজনের সমস্যা রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, বলুন, শুনছি। আমি আসানসোল মহিশিলা থেকে মনোজিৎ রায় কথা বলছি। আপনাদের অনুষ্ঠানটা দেখছি, খুবই ভালো লাগছে। আমার একটি সমস্যা রয়েছে। আমার মেয়েটির বয়স হচ্ছে এখন 3.5 বছর। ও প্রি নার্সারিতে পড়ে। অন্যান্য বাচ্চারা যেরকম ভাবে লেখাপড়ায় যতটা আগ্রহ রয়েছে, কিন্তু আমার বাচ্চা, মেয়ে সন্তান আর কি, ওর মধ্যে সেই একাগ্রতা নেই। ও খুবই দুষ্ট, সবসময় চঞ্চলতার মধ্যে থাকে। পড়ার দিকে মনই নেই, খেলার দিকে মন। বেশ, কিভাবে আপনি ওকে পড়ার দিকে মন রাখতে পারি? দুই উদ্বিগ্ন অভিভাবকের প্রশ্ন আমরা শুনলাম। প্রথম প্রশ্নে ডক্টর শাহ আপনি কি বলবেন? হ্যাঁ, ওনার প্রথম প্রশ্ন যেটা ছিল যে খাওয়ার ইন্টারেস্ট নেই। হ্যাঁ। হ্যাঁ, সেটা ভীষণ কমন যে মা বাবারা ভাবে যে বাচ্চা তো খেতে চাইছে না। এইখানেও আবার আমি যেটা আগেও বলছিলাম যে যে বাচ্চাটার হাইটটাই একটু কম, তার খাওয়ার রিকোয়ারমেন্টটাই আলাদা। প্রত্যেকটা লোকের মেটাবলিজমটা আলাদা। আমি আজকে এইটুকু খেয়ে মোটা হয়ে যাচ্ছি, আমার কাজের মাসে এতটা খেয়ে রোগা লাগছে, সেটা হচ্ছে মানে রিকোয়ারমেন্টটাও আলাদা হয় অ্যাকর্ডিং টু দ্য মেটাবলিজম। তো সবসময় ওইরকমভাবে বলা সম্ভব না। অনেক সময় মায়েরা ভাবে আরে আরেকটু খেলেই তো ভালো হতো, কিন্তু বাচ্চার গ্রোথ যদি ঠিক থাকে, হাইটের সঙ্গে ওয়েট যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে, তাহলে বেস্ট হচ্ছে বাচ্চাকে জোর করে না খাইয়ে ও যেভাবে খেতে চাইছে তার মধ্যে পুষ্টিটাকে অ্যাড করা। যেটা আমি বললাম, সুষম খাদ্য, তার মধ্যে ডিম, তার মধ্যে ডিমের মধ্যে আমি প্রোটিন দেব, দুধ দেব, তার মধ্যে আমি একটু ঘি মাখন দেব, একটু সবজি দেব, ভালো সবজির মধ্যে ইয়ে পাবে। তার মধ্যে ফোর্স ফিডিং ইজ নট গুড। ফোর্স ফিডিং করে কখনো একটা ভালো জায়গায় পৌঁছানো যায় না। সবকিছু মিলে সত্যি এটা যেটা বললেন যে গ্রামাঞ্চলে মানুষরা যেহেতু বেশি কর্মঠ হয়, তাদের ফুড ডিমান্ডটাও অনেক বেশি। তারা সারাদিন মাঠে কাজ করছে এবং তাদের প্রয়োজনটা অনেকটাই বেশি। দ্বিতীয় প্রশ্নে ডক্টর সিনহা আপনি কি বলবেন? ওনার বাচ্চার বয়স 3.5 বছর, আর পড়াশোনায় মন নেই বলেছেন, আর খেলাধুলায় আগ্রহ। তো খুব ছোট্ট বাচ্চা, সে তো খেলাধুলা করবেই। এটা খুবই জরুরি খেলাধুলা করাটা। খেলাধুলা করলে শুধু শরীর ভালো থাকবে না, মনও ভালো থাকবে। হ্যাঁ, আর আপনাকে যেটার দিকে নজর দিতে হবে, খাওয়ার মধ্যে দিয়ে ও যাতে আনন্দ পায়। হ্যাঁ, তো এই আনন্দের ব্যাপারটা আপনাকে এনে দিতে হবে। সেটা ওর পছন্দের খাবার দিয়ে, তার মধ্যে আপনাকে যে একটা নিউট্রিশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আপনি খেয়াল রাখুন যাতে খাবার খেয়ে ও আনন্দ পায়, খাবারটাকে এনজয় করতে পারে। আরো আলোচনায় যাব, অনেক দর্শক বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছি আমার বাচ্চার বয়স 9 বছর। আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি। আমার বাচ্চা রোগা পাতলা, কোনো সময় মোটা কাটা হচ্ছে না। প্রোটিন খাবার খায়, দুধ, ছানা, ডিম, সবজি সবই খায়, খাওয়াটা ঠিক আছে। আর এই পায়ের যন্ত্রণা, 2-4 দিন অন্তর বাদ দিয়ে পায়ের যন্ত্রণা। বেশ, আপনি শুনতে থাকুন। ডক্টর শাহ, আপনি বেশিরভাগটাই কিন্তু নিউট্রিশনে বাবা মাদেরও চিন্তার শেষ নেই, যা বোঝা যাচ্ছে। কি বলবেন এ ব্যাপারে? ওই যেটা আগেও বললাম, খাওয়ার ইচ্ছাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে ওকে ভালোবেসে খেতে হবে। আমরা রোজ ভাবি খাওয়া কমাবো আর রোগা হবো, হতে পারি না, খেয়ে ফেলি। এই খাওয়ার প্রতি ভালোবাসাটা রেখেই খাওয়াতে হবে। কি দেব সেটা আমরা ডিসাইড করব, কতটা খাবে সেটা ডিসাইড করবে পেশেন্ট, বাচ্চা নিজে। আর পায়ের যন্ত্রণাটা অনেকগুলো কারণ হয়। অনেক সময় এখনকার দিনে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব কমনলি পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে বাচ্চারা বাইরে বেরোচ্ছে না, সূর্যের আলোয় যাচ্ছে না। ভিটামিন ডি সূর্যের আলো থেকে আসে, এবং বাচ্চারা খেলাধুলা না করে ঘরে বসে আছে, স্ক্রিনে বসে আছে, তাদের ভিটামিন ডি কম হয়। একটা গ্রোথ পেনও হয় অনেক সময়, যে বাচ্চা বড় হচ্ছে বলে একটা গ্রোথ পেন হয়। অনেক সময় বাচ্চাদের থাইরয়েড প্রবলেম থাকলে পেন হয়। তো সেটা যদি পায়ের যন্ত্রণা হয়, সেটা একটুখানি হাতে পায়ের যন্ত্রণা হলে সেটা
একটুখানি চেক আপ করিয়ে নেওয়া উচিত যে অন্য কোনো কারণ আছে কি না, এটা সিম্পল গ্রোথ পেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাই বলে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে একদমই ডিসকারেজ করা উচিত না, এনকারেজ করা উচিত। যত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে তত গ্রোথ ভালো হবে, খিদে ভালো হবে, ঘুম ভালো হবে, অ্যাজ সাচ শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টটা ভালো হবে। সেইটা আর জোর করে না খাইয়ে, যেটা বললাম, ওই ভালোবেসে যত খেতে শিখবে তার অপটিমাম পুষ্টিটা। সেটাই সত্যি কথা বলতে কি, এখন তো শহরাঞ্চলে খেলার মাঠ প্রায় হারিয়েই গেছে। আরও একটা সমস্যা ডক্টর সিনহা, আসছে আপনার কাছে, যে অনেক সময় মানে চোখের নানান রকম সমস্যার কারণে কিন্তু শিশুরা ক্লান্ত অনুভব করতে পারে। কি করে বুঝবো যে তার চোখের সমস্যা হয়েছে, বা চোখের সমস্যা থেকে কি সত্যি ক্লান্তি হতে পারে? হ্যাঁ, এটা তো হতে পারে, এটা খুব কমন কজ। চোখের ব্যাপারে তো বাড়িতে মা বাবারা নজর রাখবেন, বা বাড়িতে যারা ফ্যামিলি মেম্বার্সরা আছেন তারা নজর রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের, তারা হচ্ছেন টিচার্স। তারা অনেকক্ষণ ধরে বাচ্চাকে দেখছেন, সে ব্ল্যাকবোর্ডটা পেছন থেকে বসে দেখতে পাচ্ছে কি না। একটা বাচ্চা যদি দিনের পর দিন বলে যে আমার মাথা যন্ত্রণা করছে বেশিক্ষণ পড়াশোনা করলে, বা চোখ দিয়ে একটা ক্রমাগত জল পড়ে যাচ্ছে, এই ধরনের গুলো খুব সতর্কভাবে একটা চোখের চিকিৎসকের পরামর্শ নিয়ে চলা উচিত। এগুলো সমস্যার কারণ, ক্লান্তিও এর থেকে উৎপন্ন হতে পারে। বেশ, আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা শুনছি, বলুন। হ্যালো, আপনার সমস্যাটা। হ্যালো, আমরা শুনছি, আপনার সমস্যাটা বলুন। আমি বলতে চাচ্ছি আমার নাতির বয়স 5 বছর। গত বছর ওর জ্বরে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মোটামুটি পা হাতের গাঁটগুলো ফুলে যায়। ফুলে যাওয়ার পরে তারপরে আমরা ওকে ডাক্তার দেখানোর পরে হসপিটালাইজ করি। এরপরে ডাক্তারবাবু ওখানে বললেন যে এটা অ্যানোস্কোলিন পারপুরা। সুতরাং আমি স্যারের কাছে জানতে চাচ্ছি, ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে এই অ্যানোস্কোলিন পারপুরা এটা কমপ্লিটলি একে সারানো যায় কিনা, বা এর কোনো গুণগত মান থেকে যাবে, বা কি হতে পারে? ডক্টর সিনহা, আপনি এই ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ, উনি একটা রোগের কথা বলেছেন যেটাকে আমরা বলি এইচএসপি বা হেনাক্সোলিয়ান পারপিউরা। এখানে হয় কি, এখানে যে আমাদের ছোট ছোট যে রক্ত নালীগুলো থাকে, বিশেষ করে স্কিনে থাকে, বিভিন্ন জায়গায় আছে শরীরে, তার মধ্যে স্কিনে আছে, আমাদের যে পৌষ্টিক তন্ত্র আছে সেখানেও আছে, এলিমেন্টারি সিস্টেমে আছে, কিডনিতে আছে, তো আবার জয়েন্টেও আছে। তো এই রক্তনালীগুলো, ছোট ছোট রক্তনালীগুলোর ইনফ্লামেশন বা প্রদাহ শুরু হয়। তো এইটা যদি কিডনি কে না ধরে, বা কিডনি যদি অ্যাফেক্টেড না হয়, এই রোগটার থেকে খুব বেশি কিছু ভয় নেই। এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, খুব কমন, আমরা পাই। এবার এটা যদি রেকারেন্ট হয়, বারবার ফিরে আসছে এই জিনিসটা, তাহলে একটু চিন্তার ব্যাপার আছে। তবে যদি কিডনিটাকে না ধরে, তাহলে এই রোগটার থেকে খুব একটা ভয়ের কিছু নেই। বেশ, বোঝা গেল যে অতটা চিন্তার কারণ কিছু নেই। এর পরের প্রশ্নে আসছি ডক্টর সাহা আপনার কাছে, যে অনেক সময় শিশুদের ক্লান্তির কারণ কিন্তু রক্তাল্পতাও হতে পারে, বা ধরুন পেটে কোনো ধরনের কৃমি রইল, বা এই ধরনের সমস্যাগুলোর সম্বন্ধে আপনি একটু দর্শকদের জন্য কি বলবেন? হ্যাঁ, এইটা হচ্ছে যে কৃমি তো ভীষণ কমন আমাদের দেশে, ভীষণই কমন। স্পেশালি বাচ্চারা তো বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, সেই হাত মুখে দিচ্ছে, সেখান থেকে কৃমি হয়। এবং মানে রুটিনলিও অনেক সময় দেওয়া হয়। সিমটোম্যাটিক বলতে অনেক সময় তাদের পেটে ব্যথা নিয়ে আসে, অনেক সময় ফ্রিকোয়েন্ট স্টুল, অনেক সময় পেরিয়ানাল ইচিং, অর্থাৎ পায়খানার জায়গায় চুলকাচ্ছে, রাত্রিবেলা ঘুমাতে পারছে না। এইসব সিমটমগুলো দেখা গেলে তো অবশ্যই ওষুধ দিতে হবে, ওষুধ আছে তার স্পেসিফিক। এবং অনেক সময় গ্রোথ যাদের কম থাকে বা হিমোগ্লোবিন যাদের কম থাকে, আমরা রুটিনলিও এভরি 6 মান্থে কৃমির ওষুধ দিয়ে থাকি, কারণ ইটস প্রিভেন্টেবল। এবং তাদের ক্ষেত্রে কিন্তু কৃমি থাকলেও হিমোগ্লোবিন কমে যায় বা রক্তাল্পতা হয়। এমনিতেও অনেক সময় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে, স্পেশালি অনেক সময় দেখা যায় যে এই 2-3 বছরের বাচ্চাগুলোকে বাড়ির লোক প্রচুর গরুর দুধ খাওয়াচ্ছে, সারাদিনে 1.5 লিটার দুধ খাচ্ছে, শুধু আর কিছু খেতে চাইছে না, মা বাবা দুধ, শুধু গরুর দুধ খাইয়ে যাচ্ছে। তাদের কিন্তু প্রচুর হাই চান্স থাকে যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এবং হিমোগ্লোবিন কমে গেলে সেটা অনেক সময় বোঝা, মানে একটু টায়ার্ডনেস থাকে, সেটা বোঝা যায় না। অনেক সময় দেখা যায় বাচ্চা হয়তো হিমোগ্লোবিন 4 নিয়ে এসে এমার্জেন্সিতে ল্যান্ড আপ করলো, তো সেটা
সেটা কমন। তো সেই জন্যই গ্রামের দিকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা তারা হিমোগ্লোবিন সাপ্লিমেন্ট দেয়, কৃমির ওষুধ দেয়, এবং শহরের দিকে মানুষরা তো আসে ডাক্তারের কাছে, এবং সেখানে আমরা যখন চেক আপ করি, আমরা ক্লিনিক্যালি চেক আপ করি, যখন মনে হয় যে হিমোগ্লোবিন কম আছে তাকে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিই, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিই, কৃমির ওষুধ দিই, টেস্ট করি। তো সেগুলো ইম্পর্টেন্ট। যে খাবারের মধ্যে অনেক খাবার আছে যেগুলোতে আয়রন বেশি থাকে, যেমন কলা, বানানাতে ভালো থাকে, স্পিনাক মানে পালং শাক, এগুলোতে থাকে, অনেক গ্রিন ভেজিটেবলসে থাকে। সবুজ সুষম খাদ্য যেটা খুবই সহজলভ্য এবং যে খুব বেশি দাম দুর্মূল্য সেটাও নয়। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যা শুনে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি ডানকুনি থেকে রোজিনা বেগম বলছি। আমার ছেলের বয়স 15 বছর প্লাস, ক্লাস 10-এ পড়ে। সকালেও উঠলে একটু মানে ওই গা বমি ভাব আসে, অকার তোলে, আর হ্যাঁচু, তার কন্টিনিউয়াস হ্যাঁচু করে। ঘুম থেকে উঠলেই হ্যাঁচুটা যেন বেশি হয় সবসময়। বেশ, আপনি শুনতে থাকুন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি, বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। আমার 2 বছরের নাতি যখন আমি ঘরের মধ্যে কিছু করছে না, কিন্তু যখন আমি বাইরে নিয়ে যাচ্ছি এক্সপোজার অফ সানলাইটে, ও কি করছে, ছুটে এসে আমার উড়তে মুখ গুজে দিচ্ছে কিংবা গায়ে মুখ গুজে দিচ্ছে। তার মানে কি, মনে হচ্ছে চোখে সহ্য করতে পারছে না সূর্যের আলো, আর সূর্যের আলোর দিকে একটু যখন মৃদু থাকে তখন তাকায় বটে, কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেয়। এটা কি কোনো অসুবিধা? নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই আপনার সমস্যা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। চলে আসছে আমাদের আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম শিশুর ক্লান্তি চিন্তার কারণ। প্রথমে ডক্টর সাহা, আপনার কাছে আগের প্রশ্নের উত্তর নিয়ে তার সমস্যাটা একটুখানি শুনে নেব। হ্যাঁ, ওই যে বাচ্চাটার কথা বললো যে সকালবেলা উঠে স্নিজিং হয় কিছু এবং বমি বমি পায়, সেটা স্নিজিংটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস বলি আমরা, যেখানে এখনকার দিনে আবার অ্যালার্জি ভীষণ কমন অ্যালার্জিক দিয়ে। তার মেন কারণ হচ্ছে পলিউশন বেড়ে গেছে, এবং সেখান থেকে এত ডাস্ট অ্যালার্জি, মিল্ক অ্যালার্জি, এই মানে ভীষণ কমন হয়ে গেছে ব্যাপারটা। তো সেইখানে ইউজুয়ালি মর্নিংয়ে উঠে স্নিজিং হচ্ছে খালি, সেটা কিন্তু খুব সিরিয়াস নিউমোনিয়া বা এরকম কিছু না। সে প্রত্যেক সকালে উঠে 50টা হাঁটছে, এটা সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস। সেখানে কোনো অ্যালার্জিক ট্রিগার থাকলে সেটাকে সরাতে হবে। অনেক সময় কিছু নাকের স্প্রে দিই আমরা, যেটাতে ভালো কাজ করে। তার সঙ্গে যদি স্নোরিং অর্থাৎ ঘুমানোর সময় নাক ডাকছে সমস্যা থাকে, তাহলে সেটা একটু চেক আপ করানো উচিত। সেটা হচ্ছে আর সকালবেলা উঠে বমি বমি ভাব, সেটাও আবার ভীষণ কমন। সেটা কিন্তু অনেক সময় স্ট্রেসের কারণ, যে রাত্রে ঘুম ভালো হচ্ছে না পেশেন্টরা, বাচ্চারা স্ট্রেস, স্কুল অ্যাক্টিভিটি, পড়াশোনা এইসব নিয়ে স্ট্রেস, তাদের কিন্তু সকালে উঠে একটা নশিয়া টেন্ডেন্সি থাকছে। স্পেশালি যারা লেট নাইট অবধি ঘুমোয় তাদের সকালে, এটা তো আমরা এমনি আগেকার দিনে ঠাকুমারাও বলতো রাত্রি জাগলে পরে গ্যাসে অম্বল হবে, তো সেটাই বেসিক্যালি। তো সেখানেও আবার একটু অ্যাসেসমেন্টের দরকার, যে সেটা কি কতটা সিরিয়াস, বাচ্চা কি ওয়েট লস করছে, বাচ্চা কি বমি করছে, বাচ্চা কি পেটে ব্যথা আছে, বাচ্চা কি কনস্টিপেশন আছে, সেগুলো একটু অ্যাসেসমেন্টের ব্যাপার। সেগুলো যদি না থাকে, বাচ্চা যদি অ্যাজ সাচ বমি করছে না, একটু নশিয়া বলছে, সকালে স্কুল যাওয়ার আগে বেশি খেতে চাইছে না, কিন্তু অ্যাজ সাচ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ভালো আছে, ওজন ভালো বাড়ছে, সেটা মোস্ট প্রবাবলি ইজ নট ভেরি সিরিয়াস, সেটা মোস্ট প্রবাবলি খুব একটা সিরিয়াস কিছু না। সেক্ষেত্রে একটু সকালবেলা উঠে খালি পেটে জল খাওয়ানো, পটি হ্যাবিটটা রেগুলার
রেগুলার করানো এবং একটু নন স্পাইসি খাবার দেওয়া, সেগুলোই ইম্পর্টেন্ট। নিউট্রিশনে যা বারবার যে আলোচনাটা করছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছে ডক্টর সাইনি, আমি একটু দু একটা কথা বলতে চাই এই প্রসঙ্গেই। তো ক্লাস 10-এ পরেও 15 বছর প্লাস বয়স, তো সেই ক্ষেত্রে দুটো বিষয়ে নজর রাখা খুব জরুরি, যে অনেক রাত অবধি জেগে পড়াশোনা করছে কিনা আর কোনো স্ক্রিনে অতিরিক্ত টাইম দিচ্ছে কিনা। এই দুটো যদি থাকে তাহলে পরের দিনগুলোতে সে ক্লান্ত থাকবে। হ্যাঁ, এই জায়গাটা। তারপরে ওর একটা অ্যালার্জি, ম্যাডাম যেটা বললেন যে একটা অ্যালার্জিক রাইনাইটিস আছে, এইটা তো চিকিৎসার মধ্যে থাকতে হবে, বিকজ এটা একটা ক্রনিক একটা অসুখ। হ্যাঁ, এটাকে কন্ট্রোলে আপনি রাখতে পারবেন। আরও একজন দর্শক বন্ধু সম্ভবত সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, আপনার সমস্যাটা বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আমার বাচ্চার 2.5 বছর বয়স। ও রাত্রিবেলা গভীর ঘুমোতে যায় না আর কি, এরকম 8 ঘন্টা, কোনো দিন 8 ঘন্টা 1 ঘন্টা এরকম জেগে ওঠে, ওরকম ঘুমোতে চায় না। আর হাত পা ছুড়ে কান্না এরকম প্রায় দিনই করে, কোনো দিন হয়তো ঘুমোয়, আর বেশিরভাগ দিনই ও এরকম সমস্যা করে। তাই এটা কি কোনো সমস্যা না? এরকম মানে বেশিরভাগ বাচ্চাই করে, আমি বুঝতে পারি না। আচ্ছা ডক্টর সিনহা, আপনি 2.5 বছরের বাচ্চা ও ঠিক হালকা ঘুমের মধ্যে থাকে, খুব গভীর ঘুমে যায় না। এইটা আপনাকে প্রথম যেটা খেয়াল রাখতে হবে যে ও পেট ভরে খাচ্ছে কিনা, পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে কিনা, আর সারাদিনে তার যে অ্যাক্টিভিটি খেলাধুলার মধ্যে থাকছে কিনা। একটা ক্লান্তি তো সেখান থেকে আসবে, সেখান থেকে ঘুম আসবে, আর পেটটা ভরা থাকতে হবে। এই দুটো দেখুন। এখানে আর একটা কথাও বলার আছে, আবার এই 2.5 বছর হচ্ছে টিপিক্যাল টাইম যেখানে কৃমি হয় ভীষণ। হ্যাঁ, তো রাত্রিবেলা ওই কৃমিগুলো বেশি ইরিটেশন করে, তো সেখানে ডিওয়ার্মিং এর একটা ভালো রোল আছে, মানে কৃমির ওষুধের একটা রোল আছে, যেটা পেটে ব্যথা করছে কিনা, পটি কেমন করছে সেগুলো খেয়াল করতে হবে, গ্রোথটা দেখতে হবে যে ওজন ঠিকঠাক বাড়ছে কিনা, সেখান থেকে নিউট্রিশনটা অ্যাসেসমেন্ট করতে হবে। আর একটা জিনিস যেটা আগেও বলছিলাম যে এখনকার দিনে ভিটামিন ডি কমে যাচ্ছে, হাতে পায়ে ব্যথা করা, গ্রোথ পেন হওয়া, সেগুলোও ভীষণ কমন। তো সেগুলোকেও একটুখানি অ্যাসেসমেন্ট করতে হবে। বেসিক্যালি বাচ্চা যে ঘুমাচ্ছে না তার কোনো মানে প্রপার কারণ আছে নাকি জাস্ট বাচ্চা ঘুমোতে পারছে না, মানে সেটা একটু স্ক্রিন বেশি ইউজ করছে সেটাই কিনা, সেটা একটুখানি অ্যাসেসমেন্ট। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, অনেকক্ষণ অপেক্ষা করছেন, একটু শুনে নিই সমস্যা। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি যে আমার নাতি 12 বছর বয়স, কিন্তু ওর মানে সব খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে পড়ার দিলে পরে বলবে কি আমার পড়া হয়ে গেছে। এবার সকালবেলা দুধটা খাবে, দুধের একটা নেশা আছে, বিকেলে হরলিক্স খাবে, হরলিক্সের একটা নেশা আছে, আর মাঝখানে মাছ মাংস এসব কোনো সমস্যা নেই, ডিম টিম খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে এই যে দুধ আর বিকেলবেলা হরলিক্স, এইটাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বেশ, আপনি শুনতে থাকুন। এবং বাচ্চার পড়তেও ইচ্ছে করছে না। ডক্টর সিনহা, আসছে আপনার কাছে। শিশুদের ক্লান্তির সাথে মানসিক একটা ভূমিকাও রয়েছে, মন ভালো না থাকারও একটা কিন্তু কারণ রয়েছে, সে সম্বন্ধে খুব অল্প কথায় যদি আপনি আমাদের কিছু বলেন। হ্যাঁ, ক্লান্তির একটা অন্যতম কারণ হচ্ছে মানসিক কারণ। সেই মানসিক কারণ বিভিন্ন দিক দিয়ে হতে পারে, যেমন সে কি মানসিকভাবে কোনো চাপের মধ্যে আছে, সেই চাপটা পড়াশোনার ক্ষেত্রে আসতে পারে, চাপটা বন্ধু বান্ধবদের থেকে আসতে পারে, বা সেখানে কি ও বা পরিবার থেকেও আসতে পারে চাপটা। তো এই জায়গাগুলো, সে কি চাপের মধ্যে আছে, সে বা স্ক্রিন টাইম অতিরিক্ত হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো হতে পারে, বা অনেক সময় এটা মানসিক রোগের লক্ষণ হতে পারে। আমরা জানি যে মানসিক অবসাদে শুধু মানে এটা কিন্তু অ্যাডাল্টদের শুধু হয় না, মানসিক অবসাদে অনেক বাচ্চা ভোগে, এবং সেইগুলো খুব তাড়াতাড়ি আমাদের ডিটেকশন দরকার। এইগুলো তাড়াতাড়ি তারা বিভিন্ন রকমের শারীরিক উপসর্গ নিয়েও আসতে পারে। যেমন ধরুন, কেউ বললো যে আমার পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথার কারণ আমরা খুঁজে পাচ্ছি না। কেউ বললো যে আমার সারা শরীর ব্যথা করছে, তো সেখানে কোনো ভেতরে যে মানসিক কারণ আছে কিনা সেইটা আমাদের সবসময় খোঁজ করতে হবে। বেশ, আমরা দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন, আরও একটু সমস্যা জেনে নিই ঝট করে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা শুনছি, আপনার সমস্যাটা বলুন। দয়া করে আপনার টিভির ভলিউমটা যদি কমিয়ে দেন এবং আপনার সমস্যাটা যদি বলেন। সম্ভবত। হ্যালো, আমার নাতির বয়স 7 বছর। হ্যাঁ,
ওই পড়তেও পারছে না আর মনেও রাখতে পারছে না, কি করা যাবে? বেশ, আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। দয়া করে আপনার টিভির ভলিউমটা যদি কমিয়ে দেন। হ্যালো। সম্ভবত হ্যালো, ডক্টর সিনহা সাহা, আপনি কি বলবেন? হ্যাঁ, এই যেটা কথাটা হচ্ছিল যে ডিপ্রেশন, মানসিক রোগ কিন্তু ভীষণ বেড়েছে, ভীষণ, স্পেশালি টিনেজারের মধ্যে, স্পেশালি শহরে এবং গ্রামে। এবং এইটার রেট এখন মানে ছোট গ্রুপে 3 to 17%, ইভেন কিছু কিছু ডেভেলপড কান্ট্রিতে আরও বেশি, 20%, 25% টিনেজার গ্রুপ আর সাফারিং ইন ডিপ্রেশন। হ্যাঁ, তো এইটা ভীষণ ইম্পর্টেন্ট যে আইডেন্টিফাই। এখন মানে এই যে টিনেজার গ্রুপটা সুইসাইডাল টেন্ডেন্সি এত বেড়েছে, তার একটা কারণ হচ্ছে যে আমাদের এই যে সিঙ্গেল ফ্যামিলি, শুধু আগেকার দিনে ঠাকুমা দাদু এত সাপোর্টিভ ফ্যামিলি ছিল, এখনকার দিনে শুধু মা বাবাও কাজ করছে, বাচ্চা একা একা স্কুল থেকে ফিরছে, একা ঘর খুলে খাচ্ছে, স্কুলের অর্ধেক সময় স্ক্রিনে কাটাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে ইন্টারাকশন করতে শিখছে না। এবং যারা স্ক্রিনে কাটাচ্ছে তারা কিন্তু ওই ইন্টারাকশনটা শিখছেই না, তার ফলে তারা একটা মানে একটা ড্রিম ল্যান্ডে থাকছে, তারা একটা ন্যাচারাল ল্যান্ডেই থাকছে না। সেই সবের কারণে এবং এই ডিপ্রেশন ব্যাপারটা, ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, দিজ আর ভেরি কমন। এবং সেইটা আইডেন্টিফাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এই মা বাবা সেইটা আইডেন্টিফাই করা যে বাচ্চাটার কিছু মানসিক সমস্যা হচ্ছে। ওভারঅল যদি আমরা একদম ছোট করে সাম আপ করতে বলি, তাহলে আপনি কি বলবেন ডক্টর সিনহা? আমি একটু এই প্রসঙ্গে একটা দুটো কথা বলতে চাই, যে অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে যে যারা বাস্তব জগৎ থেকে একদম নিজেকে সরিয়ে নিয়ে একটা কল্পনার জগৎ নিজেদের মতো করে তৈরি করছে এবং বাস্তবটাকে সে ফেস করতে চাইছে না। এইটা কিন্তু আমাদের খুব সজাগ থাকতে হবে এবং তাকে বাস্তবে ফিরিয়ে আনতে হবে। যদি আমরা এটা না পারি, তাহলে কিন্তু সে ভবিষ্যতে একজন দায়িত্বশীল নাগরিক হতে পারবে না। আমাদের হ্যাঁ, বেশ, আমরা নিশ্চয়ই আরো আলোচনা করব, আরো একটু সময় পেলে বোধহয় ভালো হতো, সময় খুব কম। ডক্টর সাহা, শেষ করার আগে একটু টেক হোম মেসেজ কি বলবেন? হ্যাঁ, মানে অ্যাজ সাচ বাচ্চার সঙ্গে ভীষণ একটা কোয়ালিটি টাইম দিতে হবে বাড়ির লোককে, যাতে ইউ ক্যান আইডেন্টিফাই যে বাচ্চাটার প্রবলেম কি। হ্যাঁ, বাচ্চাটা কি সত্যি ক্লান্ত, সেটা কি ফিজিক্যাল কারণ, তার মানে বাচ্চার গ্রোথ হচ্ছে না, বাচ্চার ঘুম হচ্ছে না, বাচ্চার অন্য কোনো ফিজিক্যাল হেডেক, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, এসব কিছু আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে মানসিক হেলথটা কেমন, তার সঙ্গে একটা মানে ভালো টাইম স্পেন্ড করতে হবে। মা বাবাদেরও টাইম কম, কিন্তু একটা গুড টাইম স্পেন্ড করতে হবে। স্কুলে একটা বাচ্চা অনেকটা সময় কাটায়, সেই স্কুলের থেকে একটা ফিডব্যাক নিতে হবে যে বাচ্চা স্কুলে কেমন আছে। টিচাররা তাদের অনেক বেশি ট্রেন মা বাবার থেকেও, তাদের থেকে একটা ফিডব্যাক নিতে হবে। এবং আর্লি আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেমটা আইডেন্টিফাই করা, এবং কখন যেতে হবে, ধরুন যদি মনে হয় যে বাচ্চার স্ক্রিন টাইম মনিটর করা, ফিজিক্যাল গ্রোথ দেখা, এগুলো আইডেন্টিফাই করে ঠিকঠাক টাইমে পৌঁছানো যে ডাক্তারের কাছে, যে যখন মনে হবে যে 2 সপ্তাহ বেশি বাচ্চা ক্লান্ত, তার সঙ্গে তার গ্রোথ কম হচ্ছে, তার এই যে বাড়ির লোক বলছে যে ফোকাস করতে পারছে না, পড়তে পারছে না, পড়াশোনা মনে রাখতে পারছে না, সেটাও কিন্তু একটা প্রবলেম হতে পারে। সেগুলোকে একটুখানি ডক্টর সিনহার মতামতটা একটুখানি খুব ছোট এক মিনিটে। পরিশেষে আমি যে কথাটা বলবো, যে শিশুদের সুষম খাদ্য, নিয়মিত শরীর চর্চা, তাদের পরিবারের যারা সদস্য আছেন তাদের একটু একদম সাহচর্য দিতে হবে। আর যোগাভ্যাসটাই যদি করা যায়, কারণ এটা অফুরন্ত শক্তি যোগায় এবং তাকে মানসিকভাবে স্থিতিশীল করে তোলে, যেটা আজকালকার দিনে বাচ্চাদের পড়াশোনার জন্য ভীষণ জরুরি। তারা খুব চাপে থাকে পড়াশোনার জন্য। আমরা আরো আলোচনা করতে পারলে অবশ্যই ভালো হতো। আমাদের সময় একদমই শেষ। দর্শক বন্ধুদের জন্য বলবো যে 13ই এপ্রিল যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে, হার্ট অ্যাটাকে মৃত্যু নয়, বিশেষজ্ঞরা রয়েছে ডক্টর সুশান মুখোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ, এবং ডক্টর শঙ্কর চন্দ্র মণ্ডল, হৃদরোগ বিশেষজ্ঞ। সঞ্চালনায় থাকছে চৈতালি দত্ত। শেষ করার আগে আপনাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের শিশুদের মনের ভাষাটাও বুঝতে হবে, একটু ভালোবাসা, একটু যত্ন, একটু অনুভূতি দিয়েই। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।
নববর্ষ জমজমাট। স্পেশাল রান্না এঁচোড়ের কচুরি, আর বাঙালির বাড়িতে মাটনের গন্ধ। পাতে পড়বে গরম কচুরি, নরম মাটন। আমি বুঝতে পারছি যে গন্ধটা কি বেরোচ্ছে, মানে এভাবে আর কন্ট্রোল করা যাচ্ছে না জিভটাকে। চোখ রাখতেই হবে